আমরা যখন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান অবস্থা দেখি, তখন অবাক হয়ে ভাবি যে এর যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল, কারাই বা এর সূচনা করেছিলেন। অনেকেই বলে থাকেন এর যাত্রাটা গ্রিক আর রোমানদের হাত ধরে হয়েছিল, কিন্তু এই ইতিহাসের মাঝে একটি বিশাল অংশ প্রায়শই অনুচ্চারিত হয়ে থাকে, আর তা হলো মুসলিম বিশ্বের ইসলামী স্বর্ণযুগ। এই ভিডিওটি আপনাকে এমন এক সময় ফিরিয়ে নেবে যখন মুসলিম বিজ্ঞানীরা জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, রসায়ন এবং গণিতকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যাদের হাত ধরে আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়েছিল। আমরা দেখব কিভাবে খাওয়ারিজমি বীজগণিতের ভিত্তি স্থাপন করেছিলেন, ইবনে আল হাইসাম আধুনিক অপটিক্সের ভিত্তি গড়েন, কে রসায়নকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে চলুন ইতিহাসে সেই আলোকিত অধ্যায়ে প্রবেশ করি। আমাদের প্রথম প্রতীক্ষিত হলেন আবু মুসা জাবির ইবনে হাইয়ান, যিনি পশ্চিমা বিশ্বে গেবার নামে পরিচিত। তাকে রসায়নের জনক হিসেবে সম্মানিত করা হয়। নবম শতাব্দীর এই মহান মুসলিম বিজ্ঞানী রসায়নকে কল্পকাহিনী থেকে বের করে এনেছিলেন এবং একটি সুসংগঠিত পরীক্ষামূলক বিজ্ঞানে রূপান্তর করেছিলেন। তার যুগান্তকারী আবিষ্কারগুলো আধুনিক রসায়নের ভিত্তি স্থাপন করে। ইবনে জাবির এমন অনেক রাসায়নিক প্রক্রিয়ার জনক যা আজও ব্যবহৃত হচ্ছে। তিনি প্রথম পাতন, স্ফটিকরণ, পরিস্রাবন এবং ঊর্ধ্বপাতনের মতো পদ্ধতিগুলোর উন্নয়নে অবদান রাখেন। তিনি আবিষ্কার করেন শক্তিশালী সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। তিনি প্রথম রাসায়নিক পদার্থগুলোকে সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধ করেন, যা আধুনিক পর্যায় সারণীর ধারণার প্রাথমিক ধাপ ছিল। তার লেখা বইগুলো যেমন কিতাব আল কিমিয়া ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে ইউরোপে জ্ঞান ছড়িয়ে দেয় এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে। জাবির ইবনে হাইয়ানের অবদান শুধু রসায়নে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি ধাতুবিদ্যা, ফার্মাসিউটিক্যালস, এমনকি কাঁচ তৈরির পদ্ধতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার আবিষ্কারগুলো আজও আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। আমাদের দ্বিতীয় কিংবদন্তি হলেন আবদুল্লাহ ইবনে আলী ইবনে সিনা, যিনি পশ্চিমা বিশ্বে অ্যাবিসিনা নামে পরিচিত। তিনি ছিলেন ইসলামের স্বর্ণযুগের এক অনন্য প্রতিভার অধিকারী, যিনি চিকিৎসা, দর্শন এবং বিজ্ঞানের বহু শাখায় অসাধারণ অবদান রেখেছেন। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারার কাছে আফসানা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সেই তিনি কোরআন মুখস্থ করেন এবং 16 বছর বয়সের মধ্যে চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন। তার মেধা এতটাই প্রখর ছিল যে 17 বছর বয়সেই তিনি রাজকীয় চিকিৎসকদের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। ইবনে সিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আল কানুন ফি আল তিব অথবা দ্য ক্যানন অফ মেডিসিন। এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল বিশ্বকোষ, যেখানে রোগ নির্ণয়, রোগের কারণ, চিকিৎসা পদ্ধতি এবং ঔষধের বিশদ বিবরণ। এই বইটি প্রায় 600 বছর ধরে ইউরোপ ও মুসলিম বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা শিক্ষার প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তিনি সংক্রামক রোগ, কোয়ারেন্টাইন এবং ক্লিনিক্যাল ফার্মাকোলজির ধারণার প্রবর্তন করেন। মানসিক স্বাস্থ্য, স্নায়ুবিজ্ঞান এবং বিভিন্ন শল্য চিকিৎসা পদ্ধতি নিয়েও তার গবেষণা ছিল অতুলনীয়। ইবনে সিনা আধুনিক চিকিৎসার পথিকৃৎ হিসেবে আজও বিশ্বজুড়ে সম্মানিত। আমাদের তালিকায় পরবর্তী বিজ্ঞানী মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, যিনি আধুনিক গণিত ও কম্পিউটার বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। তার কাজের উপর ভিত্তি করেই আজ আমরা সংখ্যা নিয়ে এত সহজে কাজ করতে পারি। আল খাওয়ারিজমি 780 খ্রিস্টাব্দে বর্তমানে উজবেকিস্তানের খাওয়ারেজমে জন্মগ্রহণ করেন। তিনি আব্বাসীয় খলিফা আল মামুনের পৃষ্ঠপোষকতায় বাগদাদের বায়াত আল হিকমা অথবা হাউস অফ উইজডম এর একজন প্রধান পণ্ডিত ছিলেন, যেখানে তিনি অনুবাদ ও গবেষণা উভয় ক্ষেত্রেই সক্রিয় ছিলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল কিতাব আল জাবর ও আল মুকবালা,
এই বই থেকেই আলজেব্রা বা বীজগণিত শব্দটি এসেছে। তিনি বর্গমূল, জটিল সমীকরণ এবং জ্যামিতির মতো সমাধানের পদ্ধতি বর্ণনা করেন। এছাড়াও তার কাজের উপর ভিত্তি করে অ্যালগরিদম শব্দের উৎপত্তি হয়েছে, যা আধুনিক কম্পিউটার প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি। আল খাওয়ারিজমি ভারতীয় সংখ্যা পদ্ধতিকে পশ্চিমা বিশ্বে পরিচিত করান, যা এখন আরবি সংখ্যা নামে পরিচিত, যার মধ্যে শূন্য এর ধারণাটিও ছিল। শূন্যের আবিষ্কার গণিতকে এক নতুন উচ্চতা নিয়ে যায় এবং আধুনিক বিজ্ঞানের বহু জটিল সমস্যার সমাধানে অপরিহার্য ভূমিকা রাখে। শুধু গণিতই নয়, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোল নিয়েও আল খাওয়ারিজমি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার নির্ভুল জ্যোতির্বিজ্ঞান সারণী এবং ভৌগোলিক মানচিত্রগুলো পরবর্তীকালে অসংখ্য পণ্ডিতদের গবেষণায় সহায়ক হয়েছে। আল খাওয়ারিজমি সত্যিই আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপনকারী এক মহান বিজ্ঞানী। এবার কথা বলছি বিজ্ঞানী আল হাসান ইবনে আল হাইসাম সম্পর্কে, যিনি পশ্চিমা বিশ্বে আল হাজেন নামে পরিচিত। তাকে আলোক বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয় এবং তিনি প্রথম বিজ্ঞানী যিনি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। ইবনে আল হাইসাম 965 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের বসরায় জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের বায়াত আল হিকমাহ এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশল বিদ্যায় পারদর্শী ছিলেন, কিন্তু তার সবচেয়ে গভীর ও যুগান্তকারী কাজ ছিল আলোক বিজ্ঞান নিয়ে। ইবনে আল হাইসাম এই প্রথম প্রমাণ করেন যে আমরা যখন কোনো বস্তুকে দেখতে পাই, তা দেখার কারণ সেই বস্তুর উপর থেকে আলোকরশ্মি আমাদের চোখে প্রবেশ করে। এর আগে সবাই মনে করত যে চোখ থেকে আলো বের হয়ে বস্তুর উপর পড়ে। তার এই আবিষ্কার দৃষ্টিশক্তি এবং আলোক বিজ্ঞানের গবেষণার মোড় ঘুরিয়ে দেয়। তিনি পিনহোল ক্যামেরার কার্যকারিতা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। ইবনে আল হাইসাম লেন্সের কার্যকারিতা, আলোর প্রতিসরণ ও প্রতিফলন এবং রং নিয়ে গভীর গবেষণা করেছেন। তার কিতাব আল মানজির অথবা বুক অব অপটিক্স বইটি আলোক বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল ফলক, যা প্রায় 500 বছর ধরে এই বিষয়ে প্রধান রেফারেন্স গ্রন্থ ছিল। তার এই বৈজ্ঞানিক পদ্ধতি আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে, এজন্যই তাকে বৈজ্ঞানিক পদ্ধতির জনক বলা হয়। আমাদের তালিকার সর্বশেষ ও বহুমুখী প্রতিভার অধিকারী সম্পন্ন বিজ্ঞানী আবু রায়হান আল বিরুনি, যিনি বহুমুখী প্রতিভা এবং গভীর জ্ঞান সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাকে জিওডেসি বা বোমা বিদ্যা এবং ভারততত্ত্বের জনক বলা হয়। আল বিরুনি 973 খ্রিস্টাব্দে বর্তমানে উজবেকিস্তানের খাওয়ারেজমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, ভূগোলবিদ, ভূতত্ত্ববিদ, পদার্থবিজ্ঞানী, ইতিহাসবিদ, দার্শনিক এবং ঔষধশাস্ত্রবিদ। তার জ্ঞান এতটাই বিস্তৃত ছিল যে তাকে সেই সময়ের অন্যতম সেরা সর্ববিদ্যা বিশারদ হিসেবে বিবেচনা করা হতো। আল বিরুনির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে একটি হলো পৃথিবীর পরিধি অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করা। তিনি একটি উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করে এই গণনা করেন, যা আধুনিক গণনার খুব কাছাকাছি ছিল। এছাড়াও তিনি বিভিন্ন বস্তুর আপেক্ষিক গুরুত্ব পরিমাপের জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ভারত সফর করেন এবং ভারতীয় সংস্কৃতি, ধর্ম, ভাষা, বিজ্ঞান ও দর্শন নিয়ে গভীর গবেষণা করেন। তার বিখ্যাত গ্রন্থ কিতাব ফি তাহকিকি মালিল হিন্দ তৎকালীন ভারতের সামাজিক ও বৈজ্ঞানিক অবস্থার একটি অমূল্য চিত্র তুলে ধরে। এই গ্রন্থটি এই কাজের জন্য তাকে ভারততত্ত্বের জনক বলা হয়। আল বিরুনি বৈজ্ঞানিক সততা, পর্যবেক্ষণ এবং পরীক্ষামূলক পদ্ধতির উপর জোর দিতেন। তার কাজগুলো কেবল তথ্য সংগ্রহ নয়, বরং গভীর বিশ্লেষণ এবং তুলনামূলক অধ্যয়নের উপর ভিত্তি করেছিল। তার বহুমুখী প্রতিভা এবং জ্ঞান সাধনা মানব ইতিহাসের এক অমূল্য সম্পদ।